টেকসই লক্ষ্য অর্জনে বৈশ্বিক রোডম্যাপের আহ্বান প্রধানমন্ত্রীর, পেলেন এসডিজি পুরস্কার, জাতিসংঘে ঐক্যের ডাক বাইডেনের। এবার দলের নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে বিএনপি হাইকমান্ড, আন্দোলন জোরদারের প্রত্যয়, বিএনপি আস্থা হারিয়েছে বলছে আওয়ামী লীগ। ৫% নিচে করোনা শনাক্ত, ২৬ প্রাণহানি, বিমানবন্দরে পিসিআর ল্যাবেই হবে পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ১৭ অক্টোবর। ধানমন্ডি থানার মামলায় ইবালির সিইও রাসেল একদিনের রিমান্ডে, শামীমা কারাগারে, অবৈধ সম্পদের মামলায় নিজেকে নির্দোষ দাবি বাবরের। সীমান্ত পেরিয়ে আসছে অবৈধ অস্ত্র, পানি বাড়লে বাড়ে তৎপরতা, জলে স্থলে ব্যবহার হয় ৩০ রুট, বিজিবি ও র্যাবের যৌথ অপারেশন পরিকল্পনা। আফগান ছাত্রীদের স্কুল নিষিদ্ধ ইসলামিক নয় বলছে পাকিস্তান, তৃতীয়বার কানাডায় প্রধানমন্ত্রী হচ্ছেন ট্রুডো, ভোটে এগিয়ে। এবং বিসিবি নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হতে চান না পাপন, থাকছে না কোনো প্যানেল, ইংলিশ ফুটবল লিগ কাপে রাতে মাঠে নামছে ফুটবল জায়ান্টরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে, সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। কোভিড-19 পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণ নিশ্চিত করে 2030 সালের মধ্যেই টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে বৈশ্বিক রোডম্যাপ প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে টেকসই উন্নয়নের ওপর ৯ম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারী থেকে টেকসই উত্তরণের ওপরই নির্ভর করছে এসডিজির সাফল্য। শাহ আলী জয়ের প্রতিবেদন। টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড দেয় এসডিজি গ্লোবাল সলিউশন। এ সময় টেকসই উন্নয়নের উপর আয়োজিত জাতিসংঘের বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী, যেখানে শেখ হাসিনাকে উল্লেখ করা হয় ক্রাউন জুয়েল হিসেবে। সম্মেলনে বিশ্ব বরেণ্য মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি সাকস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, 2015 থেকে 20 এই 5 বছর অগ্রগতির বেশিরভাগ সূচকেই প্রথম হয়েছে বাংলাদেশ। Bangladesh came first in the world in most progress between 2015 and 2020. জবাবে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে এমন পদক্ষেপ প্রয়োজন যাতে কেউ পিছিয়ে না পড়ে। Leaving no one behind is a key part of the SDGs. We will continue our efforts in the march towards progress and prosperity so that no one is left behind. করোনা মহামারী প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, করোনা প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগের বিকল্প নেই। The success of SDGs now depends on sustainable recovery from the pandemic. The call of the hour and with real urgency is to ensure vaccines for everyone, everywhere. There are many poor countries, they cannot buy vaccines, so it should make available to them. এর আগে জাতিসংঘ সদর দপ্তরের বাগানে জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি হানি লোকাস্ট গাছের চারা রোপণ করেন শেখ হাসিনা। একই সঙ্গে জাতির পিতাকে উৎসর্গ করে তার বাণী সম্বলিত একটি বেঞ্চও উদ্বোধন করেন তিনি। চমৎকার একটা জায়গায় এই চেয়ার উৎসর্গ করা হলো এবং একটা বৃক্ষ রোপণ করা হলো, যা 100 বর্ষের উপর এই বৃক্ষটা টিকে থাকবে এবং শান্তির বারতাই বয়ে বেড়াবে। শান্তির সন্ধানেই তিনি সবসময় ছিলেন, তিনি সবসময় শান্তির জন্যই সংগ্রাম করেছেন। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ক্ষতি এবং চলমান বৈশ্বিক জরুরি অবস্থা মোকাবেলায় বিশ্ব নেতাদের সাহসী এবং শক্তিশালী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের ৭৬তম অধিবেশন। এবারের অধিবেশনে মূল আলোচ্য বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে কোভিড-19 এবং বৈশ্বিক জলবায়ু।
এ বিষয়ে উদ্বোধনী ভাষণে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস করোনা মোকাবেলায় টিকার সুষম বন্টন হয়নি বলে হতাশা ব্যক্ত করেন। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে আর শীতল যুদ্ধ চায় না। বিশ্বের ঐক্যের ওপর জোর দেন তিনি। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। করোনা ভাইরাস মোকাবেলায় টিকার অসম বন্টন হয়েছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিষয়টিকে অনৈতিক ও অশ্লীল বলে ব্যাখ্যা দেন। বিশ্ববাসী এ বিষয়ে ফেল করেছে বলে মন্তব্য করেন তিনি। ভাষণে মহাসচিব আরও বলেন, পৃথিবী এর আগে কখনো এত বেশি হুমকির সম্মুখীন কিংবা বিভক্ত হয়নি। আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছি। বিশ্বে অবিশ্বাসের রোগ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের জীবদ্দশায় সবচেয়ে বড় ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। এই প্রলয়ঙ্করী চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব নেতাদের সজাগ হতে হবে। অবিশ্বাস ও ভুল তথ্যের ঢেউ মেরুকরণ তৈরি করছে, যা শীতল যুদ্ধের ভয়াবহতার চেয়ে কম হবে না। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শীতল যুদ্ধ চায় না। চীনের সঙ্গে সম্পর্কের বিষয়টি উল্লেখ করেই অধিবেশনে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র যে কোনো দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যেসব দেশ এগিয়ে আসবে এবং তারা ভিন্ন মতাবলম্বী হলেও। শক্তি প্রদর্শনের ক্ষেত্রে সামরিক অস্ত্র হবে সবশেষ অস্ত্র। আর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র নিরলস কূটনীতির এক নতুন যুগের সূচনা করেছে। করোনা মহামারীর কারণে গেল বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন ভার্চুয়ালে অনুষ্ঠিত হলেও এবার রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত হয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অধিবেশন চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। নাহিদ জিহান, নিউজ 24। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের ৭৬তম অধিবেশন। নিউ ইয়র্কে আছেন এই মুহূর্তে সহকর্মী সুলতানা রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সুলতানা রহমান, আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অধিবেশন শুরু হয়েছে, কোন বিষয়গুলো এই অধিবেশনে গুরুত্ব পাচ্ছে, আর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি কি কর্মসূচি রয়েছে? জাতিসংঘের এই ৭৬তম অধিবেশনকে কেন্দ্র করে বলা যেতে পারে নিউ ইয়র্ক আবারও যেন প্রাণ ফিরে পেয়েছে। গত বছর যেহেতু করোনা ভাইরাসের কারণে নিউ ইয়র্ক এই অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়, ফলে নিউ ইয়র্ক যেরকম একটি প্রাণ চঞ্চল শহর, গত প্রায় 18 মাস ধরে কিন্তু সেই প্রাণ চঞ্চলতা লক্ষ্য করা যায়নি। যদিও এইবারের ৭৬তম অধিবেশনটি খুবই সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এবং সীমিত সংখ্যক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতিসংঘের যেই হেডকোয়ার্টারের ভেতরে শুধুমাত্র রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা অনুমতি পেয়েছে এবং তাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর বাইরে আপনারা জানেন, অন্যান্য বছরের এই সময়টিতে একেবারেই সারা বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সত্যিকার অর্থে রাজধানী হয়ে ওঠে। প্রায় ১৯৫টি দেশের প্রতিনিধিরা এখানে অংশ নেন, কিন্তু সেদিক থেকে এবার ব্যতিক্রম। করোনা ভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে আয়োজন। এইবারের যেই মূল প্রতিপাদ্য তা হচ্ছে করোনা ভাইরাস এবং জলবায়ু পরিবর্তন। আপনারা জানেন, করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী যেরকম স্থবির হয়ে পড়েছিল, জনজীবন থমকে গিয়েছিল, জলবায়ু পরিবর্তন ঠিক এমনই একটি বিষয় যার কারণে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে। এই পৃথিবী আর টিকে নাও থাকতে পারে, একেবারে ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা। এই জন্য এই দুইটি বিষয় কি একসঙ্গে সামনে নিয়ে এসেছে জাতিসংঘের এবারে ৭৬তম অধিবেশনে। প্রেসিডেন্ট বাইডেন আজকের যেই আনুষ্ঠানিক অধিবেশনের শুরু হয়েছে তাতে বরাবরের মতোই আমেরিকার প্রেসিডেন্ট প্রথম ভাষণ দেন। সেই দিক থেকে প্রেসিডেন্ট বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম এই জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ, এবং তিনি বলেছেন বিশ্বকে আসলে ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে করে সারা বিশ্ব করোনা ভাইরাসকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে এবং একটি দেশ আরেকটি দেশের পাশে দাঁড়িয়েছে, জলবায়ু পরিবর্তন ঠেকাতেও আসলে সেভাবে সারা বিশ্বকে ঐক্যবদ্ধভাবে টিকে থাকতে হবে। সেই জন্য আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস তিনি কিন্তু চায়না এবং আমেরিকার সঙ্গে যে শীতল সম্পর্ক, সেই সম্পর্ককে তিনি স্নায়ু যুদ্ধের সঙ্গে মতো একটি অবস্থা হিসেবে বিবরণ করেছেন। এবং সেখান থেকে প্রেসিডেন্ট বাইডেন আজকে তিনি আশ্বস্ত করেছেন যে চায়নার সঙ্গে সম্পর্ক তিনি উন্নয়ন করতে চান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক তিনি বাড়াতে চান। আপনারা জানেন যে গত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় তিনি একলা চলো নীতি গ্রহণ করেছিলেন। প্রেসিডেন্ট বাইডেন আজকে তার ভাষণে তিনি উল্লেখ করেছেন যে তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই পৃথিবীর উন্নয়নের জন্য কাজ করতে চান এবং ঐক্যবদ্ধ নেতৃত্ব তিনি প্রতিষ্ঠিত করতে চান। তিনি গত 1 বছর ধরে তিনি যেমনটি বলছেন যে আমেরিকা ইজ ব্যাক
সেরকম ভাবে তিনি আজও বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দকে তিনি আশ্বস্ত করেছেন যে আমেরিকা আগে যেরকম দায়িত্ব পালন করেছে এই বিশ্বের প্রতি যেই নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতে তা অব্যাহত রাখবে। জি, সুলতানা রহমান, আইটি ব্যাপারটা জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ কি কর্মসূচি রয়েছে সেখানে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং যেহেতু আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হয়েছে, তিনি সেখানে অংশগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সঙ্গে বক্তব্য দিয়েছেন, সৌজন্যতা বিনিময় করেছেন। এর বাইরে তার বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। সেই বৈঠকগুলোতে মূলত অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সংক্রান্ত, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সংক্রান্ত দুটি দেশের সঙ্গে তার বৈঠক রয়েছে এবং অর্থনৈতিক চুক্তিরও বেশ কয়েকটি সম্ভাবনা রয়েছে। এবং আজ জাতিসংঘের যে স্থায়ী মিশন রয়েছে বাংলাদেশের, সেই মিশনে আজকে পররাষ্ট্রমন্ত্রী তিনি ব্রিফিং করবেন যে এই বৈঠকগুলো থেকে কি কি চুক্তি কিংবা কি কি বিষয়ে দ্বিপাক্ষিক সমঝোতা এসেছে। সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের ৭৬তম অধিবেশন। সবশেষ তথ্য জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতানা রহমান। পরের প্রসঙ্গে চলে যাচ্ছি। দেশে কেউ ভালো নেই দাবি করে সরকার হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে বসে বিএনপির হাইকমান্ড। দীর্ঘ বৈঠকে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল। এর আগে দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে কৃষক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে বৈঠক হয়। ফখরুল বলেন, বাংলাদেশের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত, তারা উৎপাদিত পণ্যের মূল্য পায় না। ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব নিজেদেরকে সংগঠিত করে ঐক্য সৃষ্টি করা, এর কোনো বিকল্প নেই। কৃষক দল অতীতে করেছেন, তাদেরকে সঙ্গে নিয়ে যেন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং সবাইকে নিয়ে যেন কাজ করা হয়। তারা এই দেশে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে সরানোর জন্য তারা তাদের ভূমিকা রাখবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কথা শুনলে মনে হয় দেশে একমাত্র তারাই গণতন্ত্রের ধারক বাহক। তিনি আরো বলেন, বিএনপি চর্চা করে দ্বৈত নীতি, এ কারণে তাদের প্রার্থীদের ওপর ভোটারদের আস্থাহীনতা তৈরি হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির কথা শুনলে মনে হয় দেশে একমাত্র তারাই গণতন্ত্রের ধারক বাহক এবং রক্ষক। যে দলের মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যান না, অথচ জনগণের অধিকারের কথা বলেন, এ থেকে বোঝা যায় তাদের কথাও কাজে মিল নেই। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপটা। কাপ তো ভালো করে ধুইতাছি, তা আপনি হাতটা ধুবেন না? চাচা, মাস্কটা ঠিক করে পড়েন। মাছ পড়ে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। 6.5 মাস পর দেশে করোনা শনাক্তের হার 5-এর নিচে নামলো। এর আগে এর চেয়ে শনাক্তের হার কম ছিল গেল 7 মার্চ। গতকালের মতো আজও 26 জনের মৃত্যু হয়েছে, যা প্রায় 4 মাসের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি দেশের সবাইকে টিকা কার্যক্রমের আওতায় এনে সংক্রমণের হার নিয়ে আসতে হবে শূন্যের কোটায়। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। গেল বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে আসে। চলতি বছরের শুরুতেও করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণেই ছিল। তবে গেল মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবারও বাড়তে থাকে। সরকারও পরিস্থিতি বিবেচনায় লকডাউনের সিদ্ধান্ত নেয়। কিছুটা সুফল মিলে শনাক্ত কিংবা মৃত্যুর হার কমায়। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে সারা দেশের স্কুল কলেজ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 201 দিন পর 21 সেপ্টেম্বর করোনার সর্বনিম্ন সংক্রমণের হার রেকর্ড করা হয়েছে, যা 5% নিচে। আমাদের এই কমার হারটা আরো কমাতে হবে এবং আমাদের এই মৃত্যুর হারটা আরো কমাতে হবে এবং ঠিক আমাদের হারটা, এই সংক্রমণের হারটা আমাদের আরো কমিয়ে আনতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সংক্রমণের হার নিয়ে আসতে হবে শূন্যের কোটায়। সেই প্রেক্ষাপটে
আমাদের যানবাহন গণপরিবহন দোকানপাট শিক্ষাঙ্গন সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং জনসাধারণকে দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। এই ভ্যাকসিনেশনের ধারাবাহিকতা চলতে থাকলে এবং সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে সংক্রমণ আরো কমে আসবে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট 27,277 জন। নতুন করে 1,562 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 15,45,800 জন। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী শ্রমিকদের বিদেশ যেতে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের জায়গা পাওয়া যাচ্ছে না বিমানবন্দরে। এ নিয়ে সমন্বয়হীনতায় দুই মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, বিমানবন্দরের পার্কিংয়ে ল্যাব তৈরি হতে সময় লাগবে বলে টার্মিনালের ভেতরে আরটিপিসিআর ল্যাব দিয়ে আপাতত করোনা পরীক্ষা। বিমানবন্দরের ল্যাবের জন্য জায়গা খুঁজে বের করা স্বাস্থ্যমন্ত্রীর কাজ নয় বলে জানিয়েছেন জাহিদ মালিক। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী শ্রমিকদের করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শনে আসেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। সিভিল এভিয়েশনের নির্ধারিত পার্কিং লটে ল্যাব স্থাপন সময় সাপেক্ষ বলে পরে টার্মিনালের ভেতরে জায়গা নির্ধারণ করেন দুই মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন হওয়ার আগ পর্যন্ত কাজ চলবে টার্মিনালের অভ্যন্তরে আরটিপিসিআর ল্যাব দ্বারাই। আজকে মোটামুটি আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে যারা যারা অফার দিবে বা যারা যারা কমিটমেন্ট করবে তাদের আমরা আরটিপিসি এই র্যাপিড পিসিআর আমরা বসাবো। তো আমরা ওদেরকেও বলবো কি আসেন, নিয়ে আসেন। আরটিপিসিআর দিয়েই শুরু হবে আর বাকিটা পরে দেখা যাবে। পরিদর্শন শেষে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, বিমানবন্দরের ল্যাবের জন্য জায়গা খুঁজে দেয়া তার কাজ নয়। ল্যাবের জায়গাও দেখিয়ে দেওয়া হয় না যেখানে ল্যাব বসাবে। আজকে সেটা আমরা সবাই মিলে সমাধান করে দিয়ে আসলাম। আজকে ল্যাব যে আমি নিজে দেখা, মন্ত্রী যে ল্যাবের কোন জায়গায় ল্যাব বসবে এটা দেখার কথা না। এরই মধ্যে ল্যাব স্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে 7টি প্রতিষ্ঠানকে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ যে আরটিপিসিআর ল্যাব বসাবে তা অনুমোদন বিষয়ে যোগাযোগ করতে হবে সিভিল এভিয়েশনকেই। সকলকে ধন্যবাদ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার ডেঙ্গু পরিস্থিতি। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 246 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই 211 জন ও ঢাকার বাইরের হাসপাতালে 35 জন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 16,222 জন। তাদের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 59 জনের মৃত্যু হয়। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 1031 রোগী ভর্তি আছেন। আগামী 17 অক্টোবর এই ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। 24 অক্টোবর বি ইউনিট এবং 1 নভেম্বর সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার গুচ্ছভুক্ত সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির 10ম সভায় এই সিদ্ধান্ত হয়। নির্ধারিত দিনসমূহে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএনপি জামাত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন। মঙ্গলবার ঢাকার 7 নম্বর বিশেষ জজ শহীদুল ইসলামের আদালতে বিচারক তার বিরুদ্ধে দেওয়া 7 সাক্ষীর সাক্ষ্য বাবরকে পড়ে শোনান এবং এ বিষয়ে তার বক্তব্য জানতে চান। জবাবে বাবর নিজেকে নির্দোষ দাবি করেন এবং কোনো সাফাই সাক্ষ্য দেবেন না মর্মে আদালতকে জানান। পরে 30 সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঠিক করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ধানমন্ডি থানার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে 1 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। তবে রাসেলের স্ত্রী শামিমা নাসরিনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই আদেশ দেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে।
3 দিনের রিমান্ড শেষে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে আদালতে নেওয়ার দিন থাকায় মঙ্গলবার সকাল থেকেই আদালত পাড়ায় জড়ো হন গ্রাহক ও বিনিয়োগকারীরা। তারা রাসেল ও শামীমার মুক্তির দাবিতে মানববন্ধন করেন। পরে পুলিশের বাধার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যান। বেলা 1:30টার দিকে রাসেল ও শামীমাকে আদালতে হাজির করা হয়। জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। অন্যদিকে ধানমন্ডি থানায় আরেক গ্রাহকের করা প্রতারণার মামলায় তাদের 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে ইভ্যালির সিও রাসেলকে 1 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদালত, আর চেয়ারম্যান শামীমার বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। মামলার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল আয়ু সাহেব। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রাসেলকে 1 দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে, আর যে নাসরিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর এবং উভয়ের জামিন আবেদন নামঞ্জুর। লাখ লাখ মানুষের সাথে পণ্য বিক্রির নামে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করায় তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে এ বিষয়ে কোনো কথা বলেননি আসামি পক্ষের আইনজীবীরা। মূল ঘটনা যেটা সেটা তদন্ত করার জন্য, সঠিক ঘটনা উদ্ঘাটনের জন্য তো রিমান্ডের প্রয়োজন। গেল 19 সেপ্টেম্বর ইভ্যালির চেয়ারম্যান রাসেল ও তার স্ত্রী শামীমা সহ 20 জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী গ্রাহক কামরুল ইসলাম। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সীমান্ত পেরিয়ে আসছে অস্ত্র। নদীতে পানি বাড়লে আরও বাড়ে অস্ত্র কারবারিদের তৎপরতা। এজন্য ব্যবহার করা হয় দেশের 30টি রুট। অস্ত্র চোরাচালান রোধে বিজিবির সঙ্গে যৌথ অপারেশনের পরিকল্পনা করছে র্যাব। হালনাগাদ করা হচ্ছে অস্ত্র ব্যবসায়ীদের তালিকা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে নানা কৌশলে অবৈধ অস্ত্র ঢোকে বাংলাদেশে। এজন্য ব্যবহার করা হয় স্থল ও জলপথের 30টি রুট। সাম্প্রতিক সময়ে অস্ত্রের কয়েকটি চালানের নাগাল পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নদীতে পানি বাড়লে চক্রটি বেশি তৎপর হয় বলছে আইন শৃঙ্খলা বাহিনী। চাঁপাইনবাবগঞ্জ, বেনাপোল এবং কক্সবাজার, এই 3টা রুট থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম অস্ত্রগুলো আসে। আপনি যদি দেখেন যে ট্র্যাডিশনালি আমাদের জেনারেলি আমরা এই ব্যাটালিয়নে 8টা 9টা এরকম করে আমরা মাসে অস্ত্র উদ্ধার করতে পারি। নদীপথে খুব সহজভাবে তারা যে কোনো দিকে মুভ করতে পারে, আর তাদেরকে ওই টোটাল বর্ডারিং এর এলাকা যেটা আছে সবটুকু এলাকায় কিন্তু পানিতে ভারতের সঙ্গে মানে সীমান্তের যে স্থলপথ সেটা ডুবে যায়। তো এই কারণে তাদের একটু সুযোগ বেশি হয়। সম্প্রতি র্যাবের হাতে অস্ত্রের একটি বড় চালান আটক হয়েছে। র্যাব বলছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর হয়ে এসব অস্ত্র চলে যায় ঢাকায়। সীমান্ত পেরিয়ে এসব অস্ত্রের চালান আসা বন্ধে বিজিবির সঙ্গে যৌথ অপারেশনের পরিকল্পনা র্যাবের। আর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন সীমান্তে মূল দায়িত্ব বিজিবির। বর্ডার এলাকা সিকিউর করার মূল দায়িত্ব হলো বিজিবির। তারাই বর্ডার এলাকাটাকে সিল করে দেবে, বর্ডার এলাকায় কোনো ক্রাইম হলে সেটা দেখবে এবং অস্ত্র মাদক যে কোনো কিছু আসুক না কেন এই ট্রাসপাসগুলো বন্ধ করার দায়িত্ব বিজিবির। তাদের সাথে যদি যৌথ অপারেশন করা যায়, তাদের ইনফরমেশন আমাদের ইনফরমেশন যদি ম্যাচ করে, তাহলে আমরা একসঙ্গে যৌথ অপারেশন করতে পারি। অস্ত্রের চোরাচালান রোধে গডফাদার ও বহনকারীদের তালিকা হালনাগাদ করছে র্যাব। আর অস্ত্র চোরাচালানের উদ্বেগজনক কোনো তথ্য নেই বলছেন রেঞ্জ ডিআইজি। আশা করছি ইনশাআল্লাহ আমরা যেভাবে এর আগেও কাজ করেছি আমরা সেভাবে কাজ করতে পারবো এবং আমাদের এলাকা থেকে অস্ত্রের চালান আমরা হয়তো ম্যাক্সিমামই ঠেকাই দিতে পারবো। কোনো রিকভারি কিংবা অ্যালার্মিং কোনো চালান এসে আমাদের দেশে প্রবেশ করছে এই ধরনের তথ্য আমাদের কাছে নাই। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সতর্ক আছে। অবৈধ অস্ত্রগুলো কয়েক দফা হাত বদলে বড় শহরগুলোতে পৌঁছায়। মাঝখানে লেনদেন হয় মোটা অঙ্কের টাকা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। ফিটনেস নেই তবুও রাজপথে চলার যোগ্য নয়, তারপরও চলছে। বলছি রাজধানীর রাজপথ দাপিয়ে বেড়ানোর লক্কর ঝক্কর গণপরিবহনের কথা। গাড়ির বেহাল দশা হলেও ফিটনেস সনদ থাকায় এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান কর্মরত পুলিশ সদস্যরা। তবে বিআরটিএ বলছে এমন বাস যাতে রাজপথে চলতে না পারে সেজন্য চলছে তাদের নিয়মিত অভিযান। ইমদাদুল হক মিন্টুর ক্যামেরায় নাইমাল জিকোর প্রতিবেদন। প্রতিদিন রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হাজার হাজার মানুষ নির্ভর করেন বাসের ওপর। রাজধানীর 193টি রুটে যাত্রী নিয়ে প্রতিদিন চলে 5000-এর বেশি বাস।
রাজধানীতে চলা বাসগুলোর একটা অংশের এরকম বেহাল দশা। কোনো বাসের জানালার কাঁচ ভাঙা, কোনোটির হেডলাইট সিগন্যাল লাইট নেই, আবার কোনো বাসের সিট করছে নড়বড়, খুলে পড়েছে গাড়ির বডির বিভিন্ন অংশ, কোনোটির রং চটেছে বহু আগেই। এখানে হাত কেটে যাওয়ার, মুখ কেটে যাওয়ার, বিভিন্ন সময় গাড়ি হাত ব্রেক করে, সেই সময় অনেক বড় বিপদ ঘটতে পারে। পার্টসগুলো আছে যে ভাঙ্গা আছে সাইড দিয়ে, এই গাড়িতে চলাটা রিস্ক। পুলিশ বলছে রাজধানীতে ফিটনেস ছাড়া গাড়ির সংখ্যা এখন 20 থেকে 30%। এরপরও এসব বাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তারা। তবে ফিটনেস সনদের মেয়াদ থাকায় আইনি ব্যবস্থা নিতে খানিকটা হিমশিম খেতে হয় তাদের। কাগজ চেক করি, তখন মোস্ট অফ দ্য গাড়ি যেহেতু ফিটনেস আছে, তো সেই ক্ষেত্রে তো আমরা তাকে মামলা দিতে পারি না। পরিবহন চালকরা জানান, গাড়ি মেরামত করে ফিটনেস সনদ নেওয়া হয়, এরপর যাত্রী নেওয়ার তাগিদে মাস তিনেক না যেতেই গাড়ির দশা হয় বেহাল। গাড়ি দেখাইতে হয় স্যার, দুইটা কালকে দেখাইতে দিছি, ওই দুটার ফিটনেস করতে গাড়ি দুটোটা আটকা। কম্পিটিশনে চলে, অন্যান্য গাড়িগুলোর সাথেই হয় আর কি, ঘষাঘষি অনেক সময় হয়ে যায়। বিআরটিএ বলছে ফিটনেস সনদ দেওয়ার পরও প্রতিদিন রাজধানীর বিভিন্ন রুটে 9টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যে সমস্ত গাড়ির কাগজপত্র হালনাগাদ না করে বা আনফিট গাড়ি রাস্তায় চলাচল করছে, সেই সমস্ত গাড়িকে নিয়মিতভাবেই আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি, জেল জরিমানা সহ গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠাচ্ছি। বিআরটিএর তথ্য বলছে গেল বছর শুধু রাজধানীতেই প্রাইভেট কার, বাস, ট্রাকের 4,79,350টি গাড়ির ফিটনেসের সনদ দেওয়া হয়েছে, যার মধ্যে রাজধানীর বিভিন্ন রুটে চলছে 5,000-এর বেশি বাস। এসব গাড়ির ফিটনেস সনদ ডিজিটাল মাধ্যম সহ চোখে দেখেও দেওয়া হয়। তাই দেখে নয়, ফিটনেস পরীক্ষার পুরো প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইন আল চিকো, নিউজ 24, ঢাকা। এবার দেশে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে টুকরো খবর। লক্ষ্মীপুরে বর্ধিত সভাকে কেন্দ্র করে যুবলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পদপ্রত্যাশী নেতাদের সমর্থকরা লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এ সময় জেলা যুবলীগের শীর্ষ পদপ্রত্যাশী রূপম ও বাবর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা বিরাজ করছে। পণ্যবাহী পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘটে দেশের বিভিন্ন জেলা থেকে জরুরি পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে। অগ্রিম আয়কর বাতিল সহ 15 দফা দাবিতে 72 ঘন্টার ধর্মঘট শুরু হয় মঙ্গলবার সকাল 6টায়। এই ধর্মঘটের আওতায় কাভার্ড ভ্যান, ট্রাক, লরি, প্রাইম মুভার সহ পণ্য পরিবহনে যুক্ত সব গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটে নিজ বাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় 2 বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বললেও তাদের বক্তব্য অসঙ্গতিপূর্ণ বলে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নির্মাণ শিল্পীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরার শ্রীপুরের বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শ্রীপুরের নাকল মালঞ্চ আদর্শ শিশু বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন 30 নির্মাণ শ্রমিক। এ কর্মশালায় স্থাপনা কৌশল ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ সহ এই সিমেন্টের গুণাগুণ বিষয়ে বক্তব্য দেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কাউসার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডিভিশনাল ম্যানেজার সুমন চন্দ্র কর। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, নারীদের শিক্ষা বন্ধ করা ইসলামিক নয়। আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার বিবিসির সঙ্গে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, নারী শিক্ষার বিষয় কখনোই ধর্মীয় বিষয় নয়। তালেবান সরকার নারীদের স্কুলে যাওয়ার বিষয়ে অচিরেই অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে কাবুলে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে তালেবান। মঙ্গলবার ডেপুটি মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে মন্ত্রিসভায় এখনো যোগ হয়নি কোনো নারী সদস্য। আবারও কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন জাস্টিন ট্রুডো।
95% ভোট গণনায় 157টি আসনে এগিয়ে রয়েছে জাস্টিন ট্রুডো লিবারেল পার্টি। অন্যদিকে বিরোধী নেতা এরেন ওটুলের সংরক্ষণশীল দল এগিয়ে রয়েছে 122টি আসনে। মঙ্গলবার মন্ট্রিলে এক বক্তব্যে সমর্থক সহ বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ট্রুডো। এ সময় কানাডায় নতুন দিন সূচনা করার প্রতিশ্রুতিও দেন তিনি। এবার নিউজ 24 স্পোর্টস। আসন্ন বিসিবি নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হতে চান না নাজমুল হাসান পাপন, তাই এবার দেননি কোনো প্যানেল। বিসিবির 12তম বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির দুবারের সভাপতি। পাশাপাশি আগামীতে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং যৌথভাবে টি20 ও ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির কাছে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। একে তো কদিন বাদে টি20 বিশ্বকাপ, তার উপর বিসিবি নির্বাচন। বোর্ড সভাকে ঘিরে তাই মঙ্গলবার ব্যস্ত গোটা বিসিবি। সবার জিজ্ঞাসা একটাই, নির্বাচনে থাকছে কয়টি প্যানেল? তবে সভা শেষে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিলেন, কোনো প্যানেল নয়, নির্বাচনে থাকছে সবার সমান সুযোগ। আমার কোনো প্যানেল নাই, এবার কোনো প্যানেল নাই। যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। ওখানটায় যদি আমি জিতে আসি, প্রথম কথা হচ্ছে আমি যদি জিতে আসি, আই উইল কাম অ্যাজ এ ডাইরেক্টর, এবং তখন আমার ফার্স্ট অ্যাপিলটাই থাকবে যদি আমাকে কেউ তখন বলে যে আমি প্রেসিডেন্ট হতে চাই না এখন, বাট আই এম দেয়ার টু সাপোর্ট। তারপর কি হবে এটা জানি না, এটা পরের উপর নির্ভর করবে। নাজমুল হাসান পাপন সভাপতি না হলে তাহলে কাকে দেখা যাবে বোর্ডের শীর্ষ পর্যায়ে? এমন প্রশ্ন করা হলে বোর্ড সভাপতি জানান, সেই আগ্রহ নাকি নেই কারোই। এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক, দে শুড চ্যালেঞ্জ আমি প্রেসিডেন্ট হতে চাই, অন্তত বলুক। এখন তো কেউ বলেও না, দিস ইজ নট এ গুড সাইন। এদিকে সামনেই আছে আইসিসির ব্যস্ত সূচি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2024 টি20 বিশ্বকাপ আর 2027 ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ডাইরেক্টলি ইন্ডিভিজুয়ালি আমরা পার্টিসিপেট করেছি। আমরা চেয়েছি যে আমরা ওটাতে পার্টিসিপেট বাংলাদেশে করা হোক, কারণ ওটাতে যে কয়টা স্টেডিয়াম দরকার সেটা আমাদের আছে। টি20টা আমরা শ্রীলঙ্কার সাথে করেছি কম্বাইন্ড, কারণ ওই যে পরিমাণ স্টেডিয়াম দরকার ওটা আমাদের নেই, দুইটা দেশ মিলে করা যায়। ওডিআইটা আমরা 3টা দেশ করেছি, এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে আসরের দুই সফলতম ক্লাব ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে প্রথম বিভাগের দল ওয়াইকম ফন্ডার্সকে আতিথ্য দেবে সিটিজেনরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:15। একই সময়ে অ্যাওয়ে ম্যাচে নরউইচ সিটির মুখোমুখি হবে অল রেডরা। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।